গল্প অতীতের ছায়া। লেখায় শিহাব হোসেন। ভালো মেয়েদের কখনো ডিভোর্স হয় না। স্বামী যেমনই হোক না কেন, তারা মন দিয়ে সংসার করে। এত সুন্দর হয়েই বা লাভ কি হলো? স্বামীকে তো ধরে রাখতে পারল না। ঠিকই সে অন্য জায়গায় উড়াল দিল। তাজরিন দাঁতে দাঁত চেপে কথাগুলো হজম করে নিল। বাসায় এসে মাথায় হাত দিয়ে চুপ করে বসে রইল। রাগে হাত পা থর থর করে কাঁপছে। ফর্সা মুখখানি লাল হয়ে গেছে। এর মধ্যে তাজরিনের মা রুবিনা বেগম মেয়ের রুমে এলেন। কি হয়েছে? তাজরিন উঠে দাঁড়িয়ে ঝাঁঝালো কণ্ঠে বলল, মানুষ আমাদের পেয়েছে কি বলতো? আমার ডিভোর্স হোক বা স্বামী মারা যাক, এটা নিয়ে তাদের এত মাথা ব্যথা কেন? রুবিনা নিশ্চুপ হয়ে রইল। তাজরিন আবার বসে পড়ল। রাগে নিজের শরীরে নিজেরই আঘাত করতে ইচ্ছে করছে ওর। রুবিনা এগিয়ে এসে ওর মাথা হাত বুলিয়ে দিতে লাগলো। তাজরিন মাকে শক্ত করে চেপে ধরে কান্না করতে শুরু করলো। রুবিনের চোখ দিয়ে অশ্রু ঝরছে। আমি কি এমন দোষ করলাম মা, যে আমার সাথে এমন হলো? তুই কোনো দোষ করিসনি মা। দোষ করেছি আমরা। আমাদের ভুলের কারণে তোকে এতটা কষ্ট পেতে হচ্ছে। অনেকটা সময় মা মেয়ে একে অপরকে জড়িয়ে ধরে থাকলো। রুবিনা তাজরিনের চোখ মুছে দিয়ে বলল, যা মা, গোসল করে নে। আজ আমি তোর পছন্দের খাবার রান্না করেছি। চিন্তা করিস না, একদিন সব ঠিক হয়ে যাবে। আর কিছু ঠিক হবে না। যা হবার তা তো হয়ে গেছেই। এতটা ভেঙে পড়িস না। এই মুহূর্তে তোকে শক্ত হতে হবে। তাজরিন ওয়াশরুমে রান্নায় নিজেকে দেখছে। কি নেই ওর মাঝে? সবই তো আছে। ফর্সা গায়ের রং, কোমর অব্দি ঘন কালো লম্বা চুল, গালে টোল, গোলাপি ঠোঁট, চিকন শরীর। এত কিছু থাকার পরও তার স্বামী তাকে ছেড়ে চলে গেল। 1 বছর আগে পারিবারিকভাবে তাজরিনের বিয়ে হয়েছিল সোহেলের সাথে। বিয়ের পর জানতে পারে সোহেলের তার প্রাক্তনের সাথে অনৈতিক সম্পর্ক রয়েছে। এতে সে অনেক কষ্ট পায়। পরিবারকে জানায়। তারা সোহেলকে বোঝানোর চেষ্টা করে। এতে সে কিছুদিন ভালো থাকে, কিন্তু তারপর আবার সেই মেয়ের সাথে যোগাযোগ শুরু হয়। দিনের পর দিন সে তাজরিনকে অবহেলা করতে থাকে। ঠিকমতো খোঁজ নেয় না, কথা বলে না। এত অবহেলা সহ্য করতে না পেরে তাজরিন বেশ কয়েকবার সুইসাইড করার চেষ্টা করে, কিন্তু কোনো না কোনো ভাবে তা ব্যর্থ হয়। সে পরিবারের একমাত্র মেয়ে হওয়ায় কেউ তার সাথে কখনো খারাপ ব্যবহার করেনি। তাই এত অবহেলা সে সহজে মেনে নিতে পারছিল না। সোহেল ওর সামনে তার প্রাক্তনের সাথে কথা বলতো। একজন স্ত্রীর কাছে এর চেয়ে কষ্টের কিছু পৃথিবীতে আছে বলে জানা নেই। বাধ্য হয়ে তাজরিন বাসায় চলে আসে। কিছুদিনের মধ্যে সোহেল ডিভোর্স লেটার পাঠিয়ে দেয়। এরপর থেকে ওর জীবনে নেমে আসে আরেক অন্ধকার। আশেপাশের মানুষজন ওকে নিয়ে কানাঘুষা শুরু করে। টিটকারি মেরে মানুষ নানা ধরনের কথা বলে, যা সে সহ্য করতে পারে না। ডিভোর্সের পর তাজরিন অনেক ভেঙে পড়ে। কিন্তু তার পরিবার তাকে যথেষ্ট সাপোর্ট করেছে। তাজরিন ওয়াশরুম থেকে বের হয়ে দেখল সবাই খাবার টেবিলে বসে ওর জন্য অপেক্ষা করছে। ওর চোখ মুখ ফোলা দেখে ভাই রাহুলের মন খারাপ হয়ে গেল। জিজ্ঞেস করল, কি হয়েছে বোন, কান্না করেছিস কেন? তাজরিন কোনো কথা বলছে না। রাহুলের বুঝতে বাকি নেই ওর কান্না করার কারণ আসলে কি। রাহুল দাঁত কটমট করতে করতে বলল, এই লোকগুলোকে ইচ্ছে করে। তাজরিনের বাবা আফজাল হোসেন থামিয়ে দিয়ে বলল, থাক, বলতে দে। মনে রাখিস, মেয়ে কিন্তু তাদেরও আছে। যখন নিজের মেয়ের সাথে এমন কিছু ঘটবে তখন বুঝবে। তাজরিন বলল, আমি তোমাদের একটা কথা বলতে চাই। আফজাল, বলো মা, কি বলবে? তাজরিন, বাবা, আমি আর এখানে থাকতে চাই না। দূরে কোথাও গিয়ে থাকলে আমি একটু হলে শান্তি পাবো। আফজাল অবাক হয়ে বলল, দূরে কোথাও মানে? আমি রত্না ম্যাডামকে একটা চাকরির ব্যাপারে বলেছিলাম, তো উনি একটি স্কুলের চাকরির ব্যবস্থা করে দিয়েছেন। এটা শহর থেকে একটু দূরে। আমি সেখানে গিয়ে থাকতে চাই। রাহুল, তুই কি পাগল হয়ে গেছিস? তাজরিন, না ভাইয়া। এছাড়া আমার আর কোনো উপায় নেই।
কারণ আমি একদম হাঁপিয়ে গেছি। আর পারছি না মানুষের এসব কথা শুনতে। আফজাল, কিন্তু সেখানে গিয়ে একা একা কোথায় গিয়ে থাকবি? তাজরিন, এসব নিয়ে চিন্তা করো না। ম্যাডামের একটি বাড়ি রয়েছে সেখানে। ওই বাড়িতে থাকবো। রুবিনা, কিন্তু এত দূরে আমি তোকে যেতে দিব না। তাজরিন, প্লিজ মানা করো না। এখানে থাকলে আমি শেষ হয়ে যাব। আফজাল দীর্ঘশ্বাস ফেলে বলল, ঠিক আছে, আমি তোমার ম্যাডামের সাথে কথা বলে নিব। তুমি যদি সেখানে গিয়ে ভালো থাকো তাহলে যেতে পারো, বাধা দিব না। কারণ আমরা সবাই চাই তুমি সুখে থাকো। ধন্যবাদ বাবা। তাজরিন রত্নার সঙ্গে সেই শহরের উদ্দেশ্যে রওনা হলো যেখানে ওর চাকরির কথা হয়েছে। রত্নার নিজস্ব গাড়িতে করে যাচ্ছে। তাজরিন আনমনে গাড়ির জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। এমন সময় রত্না ওর চুলে স্পর্শ করলো। তাজরিন ঘুরে ওনার দিকে তাকালেন। কি চিন্তা করছো? কিছু না। টেনশন করো না। ধৈর্য ধরো। একদিন তুমি অনেক সুখী হবে। দোয়া করবেন আমার জন্য। সব সময় করি। তুমি আমার মেয়ের মতো। তাই তো এত ভালোবাসি তোমায়। আপনার মেয়ে কেন আত্মহত্যা করছিল? রত্না দীর্ঘশ্বাস ছাড়লেন। তারপর বললেন, জানি না। কারণটা এখনো অজানা। হয়তো কোনো না কোনো কারণ ছিল। হতে পারে, বাট জানতে পারিনি। দুইজন স্কুল থেকে বের হয়ে সেই বাড়িতে গেল। বাড়িটি দুতলা বিশিষ্ট। মেইন রোড হতে বেশ কিছুটা দূরে এটি অবস্থিত। আশেপাশে তেমন ঘর বাড়ি নেই। রত্না ওকে উপর তলায় নিয়ে গিয়ে একটি ফ্ল্যাটের দরজা খুলে বলল, তুমি এটাতেই থাকবে। এখানে বিছানা বালিশ থেকে শুরু করে সবকিছু রয়েছে। আমরা আগে এই ফ্ল্যাটে থাকতাম। অনেকদিন ধরে ব্যবহার না হওয়ায় এইসবে ময়লা জমে আছে। তুমি একটু কষ্ট করে পরিষ্কার করে নিও। আচ্ছা, আমি এখন আসি তাহলে। ঠিক আছে। এখানে ভয়ের কোনো কারণ নেই। কেউ তোমায় ডিস্টার্ব করবে না। এখানকার মানুষ অনেক ভালো। ভালো হলেই ভালো। তবে সন্ধ্যার পর বাইরে যেন থেকো না। আমি তো বিকেল থেকে আর বের হব না। সেটাই ভালো। রত্না চলে গেল। তাজরিন কোমরে হাত রেখে চারদিকে তাকালো। সবখানে ধুলো জমা পড়ে আছে। আস্তে আস্তে সেগুলো পরিষ্কার করতে লাগলো। সন্ধ্যা হয়ে এসেছে। মোটামুটি ঘরের সব কাজ শেষ। তাজরিন বিকুনিতে এসে দাঁড়ালো। বাইরে ঠান্ডা বাতাস বইছে। সারা শরীর শিরশির করছে। এর মধ্যে ফোন বেজে উঠল। তার মা কল দিয়েছে। ফোন রিসিভ করে জবাব দিল, হ্যাঁ মা বলো। যাওয়ার পর থেকে একটি বারের জন্য ফোন করলি না? এতটাই বিজি হয়ে গেছিস? সে দীর্ঘশ্বাস ফেলে বলল, ঘর গুছানোর কাজ করলাম, তাই সময় পাইনি। খেয়েছিস কিছু? দুপুরে ম্যাডামের সাথে হোটেলে খেয়েছিলাম। রাতে কি খাবি? বাড়ি থেকে একটু দূরে একটি হোটেল রয়েছে। ভাবছি সেখান থেকে কিছু খাবার এনে খেয়ে নিব। ঠিক আছে, খেয়ে নিস আর বেশি রাত করিস না। আচ্ছা। তাজরিন ফোন রেখে রুমের দিকে তাকাতেই মনে হলো মানুষের ছায়ার মতো কি যেন সরে গেল। কিছুটা ভয় পেল সে। ধীর পায়ে ভিতরে এলো। দেখলো কিছু নেই। মনের ভুল ভেবে সেটা নিয়ে কিছু ভাবলো না। রাতে খাবার খেয়ে তাজরিন শুয়ে পড়ল। কিন্তু কিছুতেই ঘুম আসছে না। অনেক চেষ্টা করলেও ঘুমানোর কাজ হলো না। সোহেলের করা অবহেলাগুলো ভীষণভাবে পীড়া দিচ্ছে। সেই সাথে মনের মধ্যে খুব রাগ হচ্ছে। দাঁত কটমট করতে করতে বলল, আমি তো তোমাদের কাছে অনেক বড় বোঝা হয়ে গিয়েছিলাম, তাই তো হুট করে বিয়ে দিলে। একটিবারের জন্য খোঁজ নেওয়ার প্রয়োজন মনে করলে না। তোমাদের এই তাড়াহুড়ো আমার জীবন নষ্ট করে দিল। যদি নিজের পছন্দের কাউকে বিয়ে করে ডিভোর্সি তালাক প্রাপ্ত হতাম তাহলে সব দোষ আমারই দিতে। কিন্তু এখন এটাকে ভাগ্য বলে চালিয়ে দাও। তাজরিন রেগে দেয়ালে বেশ কয়েকটা ঘুষি মারল।
ইদানিং নিজের রাগ কন্ট্রোল করা অনেক কঠিন হয়ে গেছে। শরীরে আঘাত না করা পর্যন্ত কোনো মতেই শান্তি হতে পারে না। সে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। রুমের লাইট জ্বালিয়ে আবার বেলকনিতে গিয়ে দাঁড়ালো। কিন্তু ঠান্ডার কারণে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারল না। ঘরের ভিতরে আসতে যাবে তখন সন্ধ্যার মতো, এখন আবার মানুষের ছায়ার মতো কি যেন একটা সরে গেল। সে দ্রুত ঘরে এসে দেখল কিছু নেই। এমন সময় হঠাৎ ড্রয়িং রুম থেকে খটখট আওয়াজ এলো। দার্জিলিং সেদিকে যাওয়ার জন্য পা বাড়ালো। আর তখনই স্টিলের কিছু একটা মাটিতে পড়ে ঝনঝন শব্দে ওর সারা দেহ ভয় কেমন যেন কেঁপে উঠল। সে বুকে থুতু ছিটিয়ে সাহস করে ড্রয়িং রুমে আসতেই একটা বড় ইঁদুর দৌড়ে পালালো। এটা দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল। মনে মনে বলতে লাগলো, কি সব উল্টাপাল্টা চিন্তা করছি, এর চেয়ে বরং শুয়ে পড়ি। কাল থেকে আবার স্কুল আছে। তাজরিন ঘরে চলে যেতেই সেখানে একটি মেয়ের অবয়ব স্পষ্ট হয়ে উঠল। মাটিতে পড়ে থাকা স্টিলের বাটি একা একা শূন্য ভেসে রান্নাঘরের দিকে চলে গেল। এই অবয়বটি কে হতে পারে বলুন তো? তাজরিনের স্কুলের প্রথম দিন যে এত সুন্দর হবে তা সে কল্পনা করেনি। স্কুলের বাকি শিক্ষিকারা সবাই ওর সাথে খুব ফ্রেন্ডলি আচরণ করেছে। এমনকি বাচ্চারা সবাই তাকে খুব পছন্দ করেছে। হাসি মুখে সে ক্লাস শেষ করে বাজারের উদ্দেশ্যে রওনা দিল। আজ সকালে হোটেল থেকে নাস্তা সেরেছে। কিছু জিনিসপত্র কেনাকাটা করে রিকশার জন্য দাঁড়িয়ে আছে, এমন সময় তার চোখ পড়ল রাস্তার ওপাশের ফুলের দোকানের দিকে। এক ছেলে মেয়েটির হাতে ফুলের মালা পরিয়ে দিচ্ছে, এতে সে অনেক খুশি হয়েছে। তাজরিন দিকে মুচকি হাসল। এক সময় ভাবতো, তার জীবনে যে মানুষটা আসবে সে তাকে এভাবে হাতে ফুল বেঁধে দিবে। কিন্তু তা হলো কই? তাজরিন দীর্ঘশ্বাস ফেলে রিকশা নিয়ে বাসার দিকে রওনা দিল। বাড়ি দরজান খুলে ভিতরে ঢুকতেই হিম শীতল বাতাস শিরদাঁড়া দিয়ে বেয়ে গেল। আর চোখে এদিক সেদিকে তাকালো, চোখে পড়ার মতো কোনো কিছু নজরে এলো না। সিঁড়ি দিয়ে উঠে নিজের ফ্ল্যাটে এসে দরজা বন্ধ করে দিল। রুমে এসে মোবাইল চার্জে ঢুকিয়ে দিল। তখনই ওর চোখ বিছানার পাশে থাকা ছোট্ট টেবিলের দিকে পড়ল। সেখানে ফ্রেমে বাঁধানো ছবি রাখা। তাজরিন অবাক হয়ে ছবিটি হাতে নিল। এটা রত্নার পারিবারিক ছবি। ছবিতে তার মেয়েও রয়েছে। মেয়েটির দিকে তাকালো। তার বয়স অনেক কম দেখাচ্ছে। ফটোর ধরন দেখেই অবশ্য বোঝা যাচ্ছে এটা অনেক আগের তোলা। তাজরিন ভাবতে লাগলো, এই ছবি এখানে এলো কি করে? কাল তো এটা দেখিনি। রাখলো কে? সে কিছু ভেবে পাচ্ছে না। এই বাড়িতে তো সে ছাড়া আর কেউ নেই। তাহলে অন্য কেউ ছবি রেখেছে তার তো কোনো প্রশ্নই আসে না। অনেক চেষ্টা করেও সে তার উত্তর খুঁজে পায় না। তাই বিষয়টি বাদ দিয়ে রান্নার কাজে মন দেয়। তাজরিন বিয়ের আগে কখনো রান্নাঘরে যায়নি। বিয়ের পর শাশুড়ির হাত ধরে প্রথম রান্নাঘরে যাওয়া। সে তাকে সব ধরনের রান্না শিখিয়েছিলেন। সে ভালো স্বামী না পেলেও মনের মতো শ্বশুর শাশুড়ি পেয়েছিল। তাকে মেয়ের মতো ভালোবাসত। সোহেল চেয়েছিল তাজরিন যেন পড়াশোনা আর না করে। কিন্তু তার শাশুড়ি জোর খাটিয়ে পড়ায়। ফলে লেখাপড়ায় কোনো ক্ষতি হয়নি। দুপুরের খাবার খেতে খেতে প্রায় সন্ধ্যা হয়ে এলো। আজ অবশ্য স্কুল থেকে বের হয়ে বাজার করতে করতে সময় চলে গেছে। কাল থেকে সকালে রান্না করে স্কুলে, তাহলে বিকেলের এই সময়টা আর নষ্ট হবে না। অনেকদিন হলো তার বেস্ট ফ্রেন্ড মিথিলার সাথে কথা হয় না। আজ একটু তার সাথে কথা বলতে মন চাচ্ছে। তাই তার নাম্বারে কল দিল। কিছুক্ষণ রিং হওয়ার পর রিসিভ করলো। কেমন আছিস? জি ভালো। তুই? ভালো আছি। শুনলাম তুই নাকি নতুন স্কুলে চাকরি পেয়েছিস। হ্যাঁ রে। আজ আমার কাজিনের সাথে বিয়ে হলে কতই না সুখে থাকতি। এই তো কিছুদিন আগে সে তার বউকে নিয়ে হানিমুনে গেল। তার জায়গায় কিন্তু তুই থাকতে পারতি। প্লিজ এসব বাদ দে। আমার শুনতে ইচ্ছে করে না। সে সুখে থাকেই দোয়া করি। আচ্ছা রাখছি। অন্যদিন কথা হবে। তাজরিন কিছু বলার আগে মিথিলা ফোন কেটে দিল। মিথিলা আগের মতো ওর সাথে কথা বলে না, শুধুমাত্র তার কাজিন শুভর জন্য। 3 বছর আগে শুভ তাজরিনকে প্রপোজ করেছিল। সে তার প্রত্যুত্তরে বলেছিল, যদি সত্যি আমায় ভালোবাসেন
তাহলে বাসায় বিয়ের প্রস্তাব দিয়ে বাবা মাকে রাজি করান। এখন তো আমি বিয়ে করতে পারবো না, কারণ আমার আরো 2-3 বছর সময় লাগবে। আমরা এক কয়েকদিন রিলেশনে থাকি কেমন? তাহলে আমার থেকে দূরে থাকেন। মা বাবার এটা পছন্দ না। তাছাড়া রিলেশন করার 2-3 বছর পর যে আমায় বিয়ে করবেন তার গ্যারান্টি কি? শুভ তার কথার কোনো জবাব দেয় না। তাজরিন শুভকে এসব কথা বলেছে শুনে মিথিলা বেশ রেগে গিয়ে বলে, রিলেশন করলে সমস্যা কি? তোর সাথে ওর বিয়ের দায়িত্ব আমার। কথা দিচ্ছি সে তোকে ছেড়ে যাবে না। আমি একবার যেটা বলেছি সেটাই করব। তাই বারবার এসব বলে বিরক্ত করবি না। এতটা অহংকার করা ঠিক নয়, বুঝলি? এর জন্য একদিন তোকে পস্তাতে হবে। মিথিলার বলা কথাগুলো ভেবে তাজরিন মুচকি হাসল। তবে কি সে তাকে অভিশাপ দিয়েছিল? কি জানি, সেটা সে ভালো জানে। খুব তাড়াতাড়ি তাজরিন ঘুমিয়ে পড়ে। মাঝরাতে সে হঠাৎ অনুভব করে তার মুখের ওপর কিছু একটা গরম নিঃশ্বাস পড়ছে। সে চোখ খোলার চেষ্টা করে কিন্তু গভীর ঘুমের কারণে খুলতে পারে না। মনে হচ্ছে ওর পাশে কেউ একজন শুয়ে আছে। ঘুমের ঘোরে সে ওর পাশে হাত দিতেই একটি শরীরের উপস্থিত টের পায়। তখনই সে চোখ খুলতে দেখে ওর দিকে তাকিয়ে মুখোমুখি হয়ে পাশে এক মেয়ে শুয়ে আছে। তার চোখ একদম ধবধবে সাদা। ড্রিম লাইটের আলোয় তার চেহারা স্পষ্ট ফুটে উঠেছে। এমন বীভৎস চেহারা দেখে ভয়ে জোরালো চিৎকার দিয়ে বিছানা লাফিয়ে নিচে নামে। সে ভয় কাঁপতে কাঁপতে রুমে লাইট জ্বালায়, কিন্তু তখন দেখে সেখানে কেউ নেই। এদিক ভয়ে ওর সারা শরীর ঘামে ভিজে গেছে। হাত পা একদম অসাড় হয়ে গেছে। জোরে জোরে নিঃশ্বাস ফেলছে আর ঢোক গিলছে। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। এটা কি দেখলো সে? ওখানে ওটাকে শুয়েছিল। তাজরিন হাত দিয়ে চোখ মুখ মুছতে লাগলো। পানি খেতে হবে। পানির গ্লাস টেবিলের ওপর রাখা। সেখানে গিয়ে যে পানি খাবে সে শক্তি বা সাহস ওর নেই। পা যেন মাটির সাথে একেবারে লেগে গেছে। আস্তে আস্তে সে স্বাভাবিক হলে টেবিলের কাছে ধীর পায়ে গিয়ে পানির গ্লাস হাতে নেয়। তারপর দৌড়ে পিছন দিকে সরে আসে। ঢক ঢক করে গ্লাসের সব পানি খেয়ে নেয়। এবার ভাবতে থাকে, মেয়েটি কি সত্যি ছিল, নাকি সবটা আমার কল্পনা? এটা কল্পনা হতে পারে না, কারণ তাকে সত্যি দেখেছি এবং হাত দিয়ে ছুঁয়ে অনুভব করেছি। কিন্তু সে গেল কোথায়? তবে কি সে কোনো অশরীরী? তাজরিনের সারা শরীর কাটা দিয়ে উঠে। সে দেয়ালের সাথে হেলান দিয়ে ঘরের এক কোণায় জুবুথুবু হয়ে বসে থাকে। বিছানার কাছে যাওয়ার সাহস হচ্ছে না ওর। এদিকে ঠান্ডায় শরীর কাঁপছে। ঘড়ির দিকে তাকালো। রাত 3:52। সকাল হতে এখনো অনেক সময় বাকি। এখন এই সময় যাবে কি করে? তাজরিনের চোখে আবার ঘুম ভর করে। কিন্তু সে চোখ বন্ধ করার সাহস পায় না যদি আবার সে এমন কিছু দেখে। তবে এভাবে আর কতক্ষণ থাকা যায়? তাই সে কখন ঘুমিয়ে পড়ে টের পায় না। সকালে যখন ঘুম ভাঙলো তখন খেয়াল করলো সে বিছানায় শুয়ে আছে। এটা দেখে সে একদম হতবাক। লাফ দিয়ে উঠে বসলো। রাতের কথা ভাবতেই বুকের মধ্যে কেমন যেন হয়ে উঠল। অজানা ভয় আবার মনের মধ্যে বাসা বাঁধতে শুরু করলো। তার যতদূর মনে পড়ে, সে মেঝেতে বসেছিল, তাহলে বিছানায় এলো কিভাবে? নাকি রাতের পুরো ব্যাপারটা স্বপ্নে দেখেছে? নয়তো সবটা ছিল ওর মনের কল্পনা। এটা স্বপ্ন নাকি বাস্তবতা বোঝার জন্য পানির গ্লাসের দিকে তাকায়। গ্লাসে তো পানি ঠিকই আছে, তাহলে কি সব কল্পনা ছিল? স্কুলে থাকাকালীন সারাটা সময় সে শুধু রাতের কথা চিন্তা করছে। মাথা থেকে কিছুতেই সেই টেনশন ঝেড়ে ফেলতে পারছে না। সকালে রান্না করার সময় মনে হচ্ছিল কেউ একজন ওর পাশে দাঁড়িয়ে আছে, কিন্তু বাস্তবে কেউ ছিল না। সবটা ছিল ওর মনের ভুল। এসব ভাবতে গিয়ে মাথা বেশ ঝিম ধরেছে। তাই সে সিদ্ধান্ত নিল বাসায় আসার পথে কফি শপে গিয়ে একটু বসবে। ঈশান কফি শপের এক কোণায় বসে একটি বই পড়ছে। এমন সময় ওর থেকে কয়েকটা টেবিল আগে তাজরিন এসে বসে। ঈশান আর চোখে তাকে একবার দেখে চোখ সরিয়ে নেয়, পরক্ষণে আবার তাজরিনের দিকে তাকিয়ে চোখ আটকে দেয়। সে অপলক দৃষ্টিতে তার মুখ পানে তাকিয়ে থাকে। একটা মেয়ে যে এতটা সুন্দর হতে পারে তা ছিল ওর কল্পনার বাইরে।
তাজরিনের শান্ত চাহনি ঈশানকে গভীরভাবে আকৃষ্ট করে। তার লম্বা চুল, মায়াবী চোখ, শীতল চাহনি, গোলাপি ঠোঁট সব যেন ঈশানকে তার দিকে টানছে। সে আনমনে বসে থেকে কি যেন ভাবছে। এদিকে ঈশান তাকে অপলক দৃষ্টিতে দেখছে। তাজরিন ঈশানের মুখোমুখি বসেছিল। হঠাৎ তাজরিনের চোখ ঈশানের দিকে পড়ে। তৎক্ষণাৎ সে উল্টো দিকে ঘুরে বসে। এদিকে ঈশান বুঝতে পারে ওর দিকে তাকিয়ে থাকার ব্যাপারটা সে বুঝতে পেরেছে। তাই সে নিজের কিছুটা লজ্জার মধ্যে পড়ে যায়। একটু পর পর ঈশান তাজরিনের দিকে তাকাচ্ছিল। এদিকে তাজরিন মনে মনে ভাবছে কোথায় গিয়ে একটা শান্তি নেই। এমন ভাবে তাকিয়ে আছে যেন গিলে খাবে। ইচ্ছা করছিল উঠে গিয়ে চোখের মধ্যে গুঁতা দিই। তখনই মনে হলো গুঁতা দেওয়া তো সম্ভব না, কারণ সে মনে চশমা পড়েছিল। আসলেই কি চশমা পড়েছিল? শিওর হওয়ার জন্য তাজরিন পিছন ঘুরে তাকায়। তখন ঈশান নিজেও ওর দিকে তাকায়। এক মুহূর্তে দুইজনের চোখাচোখি হয়ে যায়। তাজরিন জিভে কামড় খায় আর মনে মনে বলে, এটা কি হলো? এখন যদি ছেলেটা ভাবে আমি তাকে দেখছি তাহলে কেমন লাগবে? তার চেয়ে বরং উঠে চলে যায়। তাজরিন উঠে চলে যেতে লাগলো। তখন মেয়েটার পিছন থেকে ডেকে বলল, ম্যাডাম, কোথায় যাচ্ছেন? আপনার কফি? তাজরিন কিছু না বলে চলে গেল। ঈশান তার চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। এদিকে ওয়েটার পেছাল পাচ্ছে দেখে ঈশান তাজরিনের অর্ডার করা কফি থেকে দিতে বলল। বাড়িতে ঢুকতেই তাজরিনের গা ছমছম করে উঠল, যেন অদৃশ্য কোনো দৃষ্টি থেকে অনুসরণ করছে। দ্রুত নিজের রুমে ঢুকে দরজা বন্ধ করল। বিছানায় বসতে টেবিলে রাখা ছবিটির দিকে তার চোখ পড়ে। ফ্রেমে বাঁধানো ছবিটি হাতে নিয়ে অবাক হয়ে দেখতে লাগলো। ছবিতে থাকা মেয়েটির চেহারা তার নিজের সঙ্গে এতটাই মিলে গেছে যে মনে হচ্ছে যেন তারই প্রতিচ্ছবি। তাজরিন ফিসফিস করে বলল, এত মিল? এটা কিভাবে সম্ভব? রত্নার মেয়ের নাম কি যেন ছিল? অনেক চেষ্টা করেও মনে করতে পারল না। কিন্তু ছবির দিকে তাকিয়ে একটা অদ্ভুত টান অনুভব করছে। এখন তাজরিন বুঝতে পারছে রত্না প্রথম দিন থেকেই তাকে কেন এতটা স্নেহ করে। হয়তো মেয়ের চেহারার সঙ্গে এত মিল থাকার কারণেই। কিন্তু প্রশ্ন হচ্ছে, মেয়েটি হঠাৎ আত্মহত্যা করলো কেন? কফি শপে মেয়েটিকে দেখার পর থেকে ঈশানের একজনের কথা মনে পড়ছে। নাম তার হৃদিতা। এক সময় তাকে প্রচন্ড ভালোবাসতো। তবে সেটা ছিল একতরফা। হৃদিতা তাকে পছন্দ করত না। কিন্তু তারপরও ঈশান তার জন্য রাস্তার ধারে দাঁড়িয়ে অপেক্ষা করত একটিবার দেখার জন্য। তাকে দেখলেই যেন মনের মধ্যে এক ধরনের অজানা শান্তি অনুভব করত। ঈশানের মনে পড়ে সেদিনের কথা, যেদিন প্রথমবার হৃদিতাকে তার মনের কথা জানানোর জন্য ওর সামনে গিয়েছিল। দিনটি ছিল শনিবার। সকাল থেকে বাইরে বৃষ্টি হচ্ছিল। ঈশান জানে যতই বৃষ্টি হোক হৃদিতা কলেজ যাওয়া মিস করবে না। তখন হৃদিতা ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে। ঈশান অনার্স ফার্স্ট ইয়ারে পড়ত। প্রতিদিনের মতো সেদিনও সে রাস্তার ধারে একগুচ্ছ লাল গোলাপ নিয়ে হৃদিতার জন্য অপেক্ষা করতে থাকে। একটু পরে দেখে হৃদিতা ছাতা মাথায় এগিয়ে আসে। ঈশান আর এক মুহূর্ত দেরি না করে ওর সামনে গিয়ে দাঁড়ায়। এতে সে কিছুটা চমকে ওঠে। সেই সাথে এদিক ওদিক তাকায়। ঈশান হাঁটু গেড়ে ওর সামনে বসে পড়ে। বৃষ্টিতে পুরো ভিজে গেলেও যেন তার কোনো খেয়াল নেই। তার চোখে গভীর আবেগের ঝিলিক, কণ্ঠে শিহরণ। হাতে একগুচ্ছ গোলাপ, যার লাল পাপড়িগুলো বৃষ্টিতে কিছুটা ভিজে গেছে, তবুও সৌন্দর্য হারায়নি। ঈশান বৃষ্টি ভেজা কাপা কণ্ঠে বলল, তুমি কি জানো, এই আকাশের প্রতিটি ফোঁটা যেন আমার মনের কথা বলছে আজ। তোমাকে মুগ্ধ আমি, তোমার হাসিতে খুঁজে পাই আমার পুরো পৃথিবী। আমি তোমাকে ভালোবাসি, সত্যি ভালোবাসি। শুধু এই মুহূর্তে নয়, প্রতিটি দিন, প্রতিটি শ্বাসে। আজ এই বৃষ্টির সাক্ষী রেখে তোমাকে বলছি, তুমি আমার জীবনের গল্পের সবচেয়ে সুন্দর একটি অধ্যায়। আমি তোমার পাশে থাকতে চাই, সব ঝড় বৃষ্টি পেরিয়ে, শুধু তোমার হাত ধরে। রাখতে কি দিবে তোমার হাতে আমার হাত? হৃদিতা দীর্ঘশ্বাস ফেলে জবাব দেয়, আমার কলেজের দেরি হয়ে যাচ্ছে। আমি আসছি।
সে ঈশানের পাশ কাটিয়ে চলে যায়। ঈশান ওখানেই চুপচাপ বসে বৃষ্টিতে ভিজতে থাকে। হৃদিতার উত্তর পাওয়ার জন্য অপেক্ষার প্রহর গুনে, কিন্তু কোনো জবাব আসে না তার পক্ষ থেকে। তাই একদিন আবার সামনে গিয়ে দাঁড়ায়। আমি কিন্তু এখনো আমার জবাব পেলাম না। সত্যি বলতে, আমি অন্য একজনকে ভালোবাসি, তাই আমার পক্ষে আপনাকে ভালোবাসা সম্ভব না। ভালো থাকবেন। আশা করি এর আমায় ডিস্টার্ব করবেন না। ঈশান ভাবতে পারেনি হৃদিতা এরকম কিছু ওকে বলবে। ওর কথা শুনে মনে অনেক কষ্ট পায়। মানসিকভাবে একেবারে ভেঙে পড়ে একা থাকতে শুরু করে। হৃদিতা অন্য কাউকে ভালোবাসে জেনেও তাকে দূর থেকে দেখে। হৃদিতা অনেক হাসি খুশি একটা মেয়ে ছিল, কিন্তু হঠাৎ ওর মুখের হাসি যেন উবে যায়। চেহারায় নেমে আসে আষাঢ়ে মেঘের ছায়া। এর কারণ কি তা বুঝতে পারে না ঈশান। সে রাস্তা দিয়ে হাঁটার সময় ঈশানের দিকে তাকিয়ে থাকত। তখন ওর মনে হতো হৃদিতা হয়তো তাকে অনেক কিছু বলতে চায়, কিন্তু এটা ওর কাছে জিজ্ঞেস করার সাহস হয়ে ওঠে না ঈশানের। সে মাঝে মধ্যে হৃদিতার বাড়ির সামনের দোকানে গিয়ে বসে অপেক্ষা করত, কারণ প্রতিদিন বিকেলে হৃদিতা বাড়ির ছাদে অথবা বেলকনিতে এসে দাঁড়াতো। তাকে দেখা মাত্রই ঈশানের মলিন মুখে হাসির রেখা ফুটে উঠত। এভাবে দিন যাচ্ছিল, কিন্তু একদিন হঠাৎ জানতে পারে হৃদিতা ছাদ থেকে নিচে পড়ে যায়। হাসপাতালে নিয়ে গেলেও আর বাঁচানো সম্ভব হয়নি। কেউ বলে সে আত্মহত্যা করেছে, আবার কেউ বলে পা ফসকে ছাদ থেকে নিচে পড়ে গেছে। কারণ সে প্রায় সময় ছাদের একদম ধারে এসে বসে থাকতো, তাই পড়ে যাওয়া অস্বাভাবিক নয়। পুলিশ ব্যাপারটা তদন্ত করে আত্মহত্যা করার মতো কোনো কারণ খুঁজে পায়নি, তাই সেটিকে দুর্ঘটনা হিসেবে চালিয়ে দেয়। কিন্তু তার মা বাবার কেন যেন মনে হয় আত্মহত্যা করেছে সে। এটা ঈশানেরও মনে হয়, কারণ মৃত্যুর কিছুদিন আগে থেকে হৃদিতাকে অনেক চিন্তিত লাগতো। তার চিন্তার কি কারণ ছিল এটা সকলের অজানা। সেই ঘটনার পর ঈশানের মানসিক অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল, তাই সে বিদেশে পাড়ি জমায়। কিছুদিন আগে দেশে ফিরে এসেছে। ওর মা একটু অসুস্থ, তাই সিদ্ধান্ত নিয়েছে আর বাইরে যাবে না। কিন্তু ইদানিং ওর মা বিয়ের জন্য মেয়ে দেখছে। কিছুতেই ওর মেয়ের পছন্দ হচ্ছে না। সবার মাঝে হৃদিতাকে খোঁজার চেষ্টা করে, কিন্তু এটা কি আদৌ সম্ভব? এই অসম্ভব জিনিস সম্ভব হলো কফি শপে সেই মেয়েটিকে দেখে। ও যেন হৃদিতার কপি। তাজরিন রাতে শুয়ে পড়ার একটু পর রান্নাঘর থেকে আবার হাঁড়ি পাতিলের ঝনঝন আওয়াজ আসে। ইঁদুর সে ওঠে না। ক্রমাগত শব্দ হতে থাকায় সে উঠে রুমের বাইরে আসতেই দেখে মানুষের ছায়ার মতো কিছু একটা দেয়াল বের করে বের হয়ে গেল। এতে ওর সারা শরীর কেমন যেন শিউরে উঠল। সে এখন অব্দি বুঝতে পারছে না এসব কি হচ্ছে। এই বাড়িতে অদৃশ্য কোনো একজনের উপস্থিতি যেন টের পাচ্ছে। এটা কি তাহলে কোনো অশরীরী? গা কেমন যেন ছমছম করে উঠল। দেরি না করে তাজরিন গিয়ে শুয়ে পড়ল। ঈশান সেই বাড়ির সামনে দাঁড়িয়ে আছে যেখানে হৃদিতা থাকত। রাস্তার এপাশে একটি মুদির দোকান ছিল। ঈশান সেখানে বসে ওকে দেখার জন্য অপেক্ষা করত। এখন মুদির দোকানও নেই, এমনকি হৃদিতা নেই। সময়ের সাথে বদলে গেছে চারপাশ, হারিয়ে গেছে অনেক মানুষ। ঘুম থেকে উঠে তাজরিন বিকনিতে এসে দাঁড়ালো। বাইরে কুয়াশায় ডেকে আছে। ওর মাথার চুল মুখের ওপর ছড়িয়ে আছে। তাজরিন ফু দিয়ে চুলগুলো সরিয়ে দেওয়ার চেষ্টা করলেও কিন্তু ব্যর্থ হলো। তাই সোয়েটারের পকেট থেকে হাত বের করে চুল ঠিক করতে নিচে চোখ পড়ল। ঈশানকে দেখে চমকে উঠল। মনে মনে বলল, এই বেড়া শেষ পর্যন্ত আমার পিছু করতে করতে এখানে চলে এসেছে। এক মুহূর্ত দেরি না করে ভিতরে চলে গেল। এদিকে তাজরিনকে এই বাড়িতে দেখে ঈশানও বেশ অবাক। সে অনেকটা কনফিউজ হয়ে গেল। ভাবতে লাগলো, এটা কি করে সম্ভব? মেয়েটা দেখতে হৃদিতার মতো, আবার ওদের বাড়িতে থাকছে। তবে কি সে আসলেই হৃদিতা? ঈশান মাথা চুলকায়। এটা হৃদিতা কি করে হবে? কারণ ও তো মারা গেছে। দেখতে হবে ব্যাপারটা। খাওয়া শেষ করে তাজরিন স্কুলে যাওয়ার জন্য বের হয়। রিকশা না পাওয়ায় হাঁটতে থাকে। এমন সময় পিছন থেকে কেউ ডাকে, এই যে শুনুন।
তাজরিন পিছন ঘুরে দেখায়, দেখে সেই ছেলেটা। ঈশান তখন সামনে এসে বলে, কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করতে পারি? জি। আপনি এই বাড়িতে কেন? আর আপনার নাম কি? এসব জেনে কি করবেন? প্লিজ বলুন না। আপনি হৃদিতা? তাজরিন অবাক হয়ে বলে, হৃদিতা কে? এই বাড়িতে থাকতো। ওর মায়ের নাম রত্না। ও আচ্ছা, বুঝেছি। আসলে উনি আমার শিক্ষিকা। এই বাড়িতে আমায় থাকতে দিয়েছেন। উনার মেয়ের চেহারার সাথে আমার অনেক মিল রয়েছে, তাই হয়তো হৃদিতা ভেবে ভুল করেছেন। ঠিক তাই। ওকে, ভালো থাকবেন। তাজরিন চলে যেতে থাকে। ঈশান ওর দিকে তাকিয়ে আছে। তখন সে আবার দৌড়ে তাজরিনের কাছে এসে বলে, আচ্ছা, উনার মেয়ের মৃত্যুর ব্যাপারে কিছু জানেন? না তো। শুনেছিলাম অনেকদিন আগে নাকি আত্মহত্যা করেছিল। কেন করেছিল তা জানেন? না। কিন্তু আপনি ওর ব্যাপারে এত কিছু জানতে চাইছেন কেন? সত্যি বলতে তাকে আমি অনেক ভালোবাসতাম। কিন্তু সে আরেকজনকে ভালোবাসতো। ও। এর মধ্যে একটা রিকশা পেয়ে তাজরিন উঠে চলে যায়। মনোপ্রশ্ন জাগে, হৃদিতার আত্মহত্যার পিছনে প্রেম ঘটিত কোনো ব্যাপার নেই তো? আজ শীতের তীব্রতা একটু বেশি। তাজরিন স্কুল থেকে ফেরার পথে আবার কফি শপে প্রবেশ করলো। মনে মনে ভাবলো, কাল তো কফি অর্ডার করে না খেয়ে চলে গিয়েছিলাম। এর জন্য আজ আবার কিছু বলবে না তো? কিন্তু না, কেউ কিছু বলল না। একটু পর কফি দিয়ে গেলে সে আস্তে আস্তে খেতে থাকলো। এর মধ্যে ঈশান এলো। সে তাজরিনের দিকে তাকিয়ে মুচকি হেসে পিছনের সিটে গিয়ে বসলো। তাজরিন বুঝলো, ঈশান হয়তো এই কফি শপের নিয়মিত কাস্টমার, কারণ কাল এই সময় তাকে এখানে দেখেছিল। বাসায় ফিরে রান্নাঘরে চলে গেল। সে বসে থেকে তরকারি কাটছে, এমন সময় মনে হলো কে যেন ওর পিছনে বসে আছে। ঘাড় ঘুরিয়ে দেখলো কেউ নেই। মনের ভুল ভেবে আবার কাজে মনোযোগ দিল। এই বাসায় আসার পর থেকে একটা ব্যাপার অনুভব করছে, সেটা হলো এই বাড়িতে সে ছাড়া কার যেন উপস্থিতি আছে। হয়তো একলা আছে বলে এমন মনে হয়। কিন্তু বিয়ের পরও তো তাজরিন বাড়িতে একাই থাকতো বেশিরভাগ সময়। শ্বশুর শাশুড়ি মাঝে মধ্যে তাদের আত্মীয় স্বজনের বাসায় বেড়াতে যেত। এদিকে তার স্বামী সোহেল কাজের দোহাই দিয়ে 2-3 দিনের জন্য বাইরে চলে যেত। অথচ এই সময়টা সে তার প্রাক্তন প্রেমিকার সাথে কাটাতো। আনমনে এইসবই ভাবছিল, তখন বটিতে লেগে হাত কেটে যায়। তাজরিন হালকা চিৎকার করে উঠে হাত চেপে ধরে। একটু দেখে কাজ করবে তো? হঠাৎ এমন কণ্ঠ শুনে তাজরিন চমকে উঠে। বাড়িতে তো সে বাদে আর কেউ নেই, তাহলে এমন কথাকে বলল? তাড়াতাড়ি বসা থেকে উঠে দাঁড়ায়। এদিক ওদিক তাকিয়ে দেখে কাউকে চোখে পড়ে না। কিন্তু এমন কণ্ঠ সে একদম স্পষ্ট শুনেছে। মনের ভুল হওয়ার প্রশ্নই ওঠে না। এবার রুমের দিক থেকে খিলখিল হাসির শব্দ ভেসে আসে। এতে ওর সারা শরীর ভয়ে শিউরে উঠে। বাড়িতে তো কেউ নেই, তাহলে কে হাসে? তাজরিন ধীর পায়ে তার রুমের দিয়ে এগিয়ে যায়। দরজা খুলে যা দেখলো, তাতে ওর সারা শরীর কাঁটা দিয়ে উঠল। হুবহু হৃদিতার মতো দেখতে একটা মেয়ে বিছানার উপর বসে হাসছে। তার সারা শরীর ফ্যাকাশে। মাথার একপাশে রক্ত জমাট বেঁধে আছে। তাজরিন ভয়ে চিৎকার করে উঠে দৌড়ে ফ্ল্যাটের দরজার কাছে চলে গেল। দরজা খোলার চেষ্টা করতে লাগলো, কিন্তু খুলছে না। মনে হচ্ছে বাইরে থেকে দরজা বন্ধ করে দেওয়া। এদিকে হৃদিতা ওর দিকে এগিয়ে আসে। তাজরিন ভয়ে দরজা ধাক্কাতে লাগলো। ওর সারা শরীর ঘামে ভিজে গেছে। তখন হৃদিতা বলল, তুমি তো আমার বোনের মতো। বেঁচে থাকলে আমি তোমার বয়সী হতাম। তোমার কোনো ক্ষতি করব না। ভয় পেও না। বোন ডাক শুনে তাজরিন পিছন ঘুরে দেখালো। হৃদিতার চোখে মুখে সেই হাস্যের জল ভাবার নেই। চেহারা জুড়ে যেন অন্ধকার নেমে এসেছে। তাজরিন খেয়াল করলো তার চোখে পানি। সে ভয়ে ভয়ে জিজ্ঞেস করল, তুমি কাঁদছো কেন? অমনি সে হেসে উঠল। খুশি হয়ে বলল, ওমা, তুমি আমার সাথে কথা বলছো?
এই বলে খিলখিল করে হাসতে লাগলো। তারপর আবার বলল, জানো, আমি কত চেষ্টা করেছি কারোর সাথে মন খুলে কথা বলার, কিন্তু কেউ আমার সাথে কথা বলেনি। কেন বলেনি? জানি না। সহজে কারোর সাথে মিশতে পারতাম না। একা থাকতে খুব। মা আমার সাথে কথা বলতো না। কিছু বলতে চাইলে রেগে যেত। দূর দূর করে তাড়িয়ে দিত আমায়। এমন কেন করতো? মা তার সন্তানদের চেয়ে নিজের কাজকে বেশি বুঝতো তাই। এটা ঠিক নয়। কাজের পাশাপাশি সন্তানকে সময় দেওয়া প্রত্যেক মা বাবার দায়িত্ব। সবাই তো তোমার মতো বুঝে না। যাক ছাড় এসব, তোমার হাত থেকে রক্ত বের হচ্ছে। তাড়াতাড়ি কিছু একটা করো। তাজরিন খেয়াল করে দেখলো, সত্যি হাত থেকে রক্ত বের হচ্ছে। সে গিয়ে হাতে স্যাভলন দিয়ে ব্যান্ডেজ করতে লাগলো। হৃদিতা ওর সামনে এসে দাঁড়িয়ে বলল, আমি যদি বেঁচে থাকতাম, কোনো কিছু স্পর্শ করতে পারতাম, তাহলে নিজ হাতে তোমার ব্যান্ডেজ করে দিতাম। তাই? তুমি দেখছি খুব ভালো একটা মেয়ে। না গো, আমি খুব খারাপ একটা মেয়ে। তাজরিন ভ্রু কুঁচকে বলল, খারাপ মেয়েরা কখনো এমন করে কথা বলে? হ্যাঁ বলে। তারা তোমার সাথে এমন আচরণ করবে দেখে মনে হবে তার মতো ভালোই দুনিয়াতে আর কেউ নেই। কিন্তু তারা হলো জঘন্য খারাপ। বুঝলাম। কিন্তু নিজেকে খারাপ বলার কারণ কি? বলবো বলবো, সবই বলবো। তবে এখন না। অনেকদিন পর একটা সঙ্গ পেয়েছি। আগে তার সাথে মন খুলে কথা বলবো, তারপর বাকিটা। তাজরিনের মন থেকে যেন সব ভয় নিমেষে শেষ হয়ে গেছে। হৃদিতা একের পর এক কথা বলে যাচ্ছে, তাজরিন তার কথা জবাব দিচ্ছে। মনে হচ্ছে না যে এটা হৃদিতার আত্মা। সবকিছু কেমন যেন স্বপ্নের মতো মনে হচ্ছে। হৃদিতা বলল, জানো, একা থাকাটা অনেক কঠিন। জীবন বেঁচে থাকতে হলে অবশ্যই একজন বিশ্বস্ত সঙ্গী প্রয়োজন। এখন কেউ বিশ্বস্ত না রে বোন। সবাই মানুষকে ঠকায়। তোমায় কেউ ঠকিয়েছে? হুম। আজ তোমার জীবনের গল্প বলো, কাল আমারটা বলবো। তাজরিন শুরু থেকে সব বলতে লাগলো। সব বলা শেষ হলে হৃদিতার দিকে তাকিয়ে দেখলো, সে কেমন যেন অগ্নিমূর্তি ধারণ করেছে। এতে একটু ভয় পেল। হৃদিতা দাঁত কটমট করতে করতে বলল, ইচ্ছা করছে ওরে আমি চিবিয়ে খাই। তাই? আবার যেন আমায় খেও না। এই কথা শুনে হৃদিতা জোরে জোরে হাসতে লাগলো, তারপর বলল, তুমি তো খুব মজার মানুষ। আচ্ছা যাও, অনেক গল্প হয়েছে, আমি আবার পরে আসবো, তুমি রান্না করো। আর শোনো, আমার ভয় পাওয়ার কারণ নেই। আমি তোমার বান্ধবীর মতো, বুঝেছ? হ্যাঁ বুঝেছি। ভালো থেকো। হৃদিতা চোখের পলকে অদৃশ্য হয়ে গেল। তাজরিন নিজ হাতে চিমটি কাটল। মনে হচ্ছিল সে স্বপ্ন দেখছিল, কিন্তু না, এসব বাস্তবে ঘটল। কেমন অবিশ্বাস্য ব্যাপার। আবার সে রান্নাঘরে চলে গেল। ভাবতে লাগলো, হৃদিতা মারা গেল কেন? তার একাকিত্বের কারণে নাকি এছাড়া অন্য কোনো ব্যাপার ছিল? কিন্তু সে মারা গেলেও তার আত্মা এভাবে রয়েছে কি করে? ক্লাস নেওয়ার সময় তাজরিন খেয়াল করে, ঈশান স্কুলের বাইরে দাঁড়িয়ে থেকে ওকে দেখছে। তাজরিন একবার ওর দিকে তাকিয়ে নিজের কাজে মন দেয়। স্কুল থেকে ফেরার পথে তাজরিন প্রতিদিন কফি শপে বসে। ঠিক তখনই ওর পিছনের সিটে ঈশান এসে বসে। শুধু তাই নয়, প্রায় সময় খেয়াল করে ঈশান তাকে ফলো করছে। এমন করার কারণ কি তাজরিন তা কিছুটা হলেও আন্দাজ করেছে। সে সবকিছু বুঝে না বুঝার ভান ধরে। প্রতিদিন সে হৃদিতার সাথে গল্প করে। ওকে দেখে মনে হয় না যে সে কোনো মানুষ নয়, বরং এক অশরীরী। হৃদিতার সাথে সময় কাটানোই নিজেকে তেমন একা লাগে না। কিন্তু সে যতবার হৃদিতাকে তার আত্মহত্যার ব্যাপারে জিজ্ঞেস করে, ততবার সে এড়িয়ে যায়। ওর সামনে থেকে চলে যায়, বলে, সময় হলে আমি নিজেই বলবো। তাই তাজরিন এই ব্যাপারে আর কিছু জিজ্ঞেস করে না। সকাল ঘুম থেকে উঠে বেকুনিতে এসে দেখলো, ঈশান নিচে মুদির দোকানের পাশে দাঁড়িয়ে আছে। তাজরিনের ওপর চোখ পড়তেই সে সরে গেল।
হৃদিতা চুপচাপ বসে আছে। তাজরিন ঈশানের ব্যাপারে এসব জানালো। সব শুনে বলল, তুমি গিয়ে সরাসরি জিজ্ঞেস করো এমন করার কারণ কি। এটা কি ঠিক হবে? হুম হবে। না জিজ্ঞেস করলে হয়তো তুমি অস্বস্তিতে থাকবে। ঠিক আছে, করব। আজ ক্লাস নেওয়ার সময় দেখলো ঈশান বাইরে দাঁড়িয়ে ওর দিকে তাকিয়ে আছে। এবার তাজরিন বাইরে এসে ওকে ডাকলো, এই যে শুনুন। ঈশান ওর দিকে এগিয়ে এলো। তাজরিন বলল, এভাবে বাড়ির সামনে, স্কুলের সামনে দাঁড়িয়ে থাকার কারণ কি? ঈশান দীর্ঘশ্বাস ফেলে বলল, আসলে একটা কথা বলতে চাই। বলুন, কি কথা? সত্যি বলতে, আমি আপনাকে পছন্দ করি। তাজরিন হেসে উঠে বলল, আমার ব্যাপারে তো কিছুই জানেন না। না জেনে কাউকে পছন্দ করা ঠিক? আপনি কাউকে ভালোবাসেন? জি না, আমি ডিভোর্সি। এই কথা শুনে ঈশান চমকে উঠে। সে হয়তো ভাবতে পারেনি এমন কিছু একটা শুনবে। তাজরিন বলল, আশা করি এখন থেকে আর আমার অস্বস্তির কারণ হবেন না। এই বলে সে ক্লাসে চলে গেল। ঈশান সেখানে দাঁড়িয়ে অপলক দৃষ্টিতে তাজরিনের দিকে তাকিয়ে রইল। 2 দিন ধরে ঈশান তাজরিনকে ফলো করছে। সে বেকুনিতে চুপ করে দাঁড়িয়ে চা খাচ্ছে। এমন সময় হৃদিতা ওর সামনে এসে দাঁড়ালো। তাজরিন বলল, দেখো, সে আর আসছে না। কারণ ডিভোর্সি মেয়েকে সবাই শুধু খারাপই ভাবে। হুম, মেয়েদের শরীর হলো তার সবচেয়ে বড় সম্পদ। সেখানে স্বামীর হাত লাগুক অথবা পরপুরুষের, তার দাম অনেক কমে যায়। হ্যাঁ, পুরুষ মানুষের কাছে নারীর শরীরটাই সব। মেয়েদের মন বলে যে কিছু একটা আছে তা ওরা কখনো ভাবতে পারে না। ঠিক বলেছ। মন খারাপ করো না, সব ঠিক হয়ে যাবে। যে প্রকৃত ভালোবাসবে তার কাছে এই বিষয়গুলো তেমন বাধা হয়ে দাঁড়াবে না। প্রকৃত ভালোবাসা সোনার ডিম পাড়া হাঁসের মতো, যা পাওয়া একেবারে অসম্ভব। হুম। তাজরিন তার নিজের মতো স্কুল করতে থাকে। এদিকে হৃদিতার সাথে মিশে তার একাকিত্ব অনেক কমে গেছে। সুখ দুঃখের সব গল্প ওর সাথে করে। কিন্তু যতবার সে হৃদিতার আত্মহত্যার কারণ জানতে চায়, ততবার সে ওকে এড়িয়ে চলে যায়। এর কারণ কি তা সে বুঝতে পারে না। কয়েকদিন পর তাজরিন স্কুলে যাওয়ার জন্য বের হলো। দরজা খুলতেই দেখে ঈশান দাঁড়িয়ে আছে। পাশে একজন বয়স্ক মহিলা। তাজরিন কিছু বলার আগে ঈশান বলল, মা, এই হলো তাজরিন। ঈশানের মা ওর তাজরিনের দিকে হাসি মুখে তাকিয়ে ছেলেকে উদ্দেশ্য করে বলল, বাহ, তোর পছন্দ তো দারুণ। তাজরিন কি বলবে ভেবে পাচ্ছে না। ঈশানের কথা এবং মায়ের আচরণে তার মনে নানা প্রশ্ন ঘুরপাক খেতে থাকে। ঈশানের মা আবার বলল, যদি তোমার হাতে সময় থাকে তাহলে একটু ভিতরে গিয়ে কথা বলতে পারি। তাজরিন কিছুক্ষণ ভেবে বলল, আচ্ছা। ঈশান ও তার মা চেয়ারে বসে আছেন। তাজরিন মাটির দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। ঈশানের মা বলতে লাগলো, আমি তোমার কাছে কোনো কিছু লুকাতে চাই না, সব সত্যি জানাতে চাই। যেমনটা তুমি জানিয়েছ, ঈশান একটা মেয়েকে ভালোবাসতো। সে এই বাসাতেই থাকতো, কিন্তু হঠাৎ সে আত্মহত্যা করে মারা যায়। তারপর অনেক চেষ্টা করেছে, বিয়ে করেনি, কিন্তু সে কিছুতেই রাজি হয়নি। তাই বিদেশ চলে যায়। প্রায় 6 বছর পর দেশে ফিরে আসে। এখন বিয়ে করতে বলছি, কিন্তু সে করতে চাইছিল না, কিন্তু হঠাৎ তোমার কথা বলল। তাই আমি আর না করলাম না। কিন্তু আন্টি, আমার একবার বিয়ে হয়েছিল এসব জেনে শুনে। মানুষের জীবনে দুর্ঘটনা ঘটেই থাকে। তোমার তো বিয়ে হয়েছিল, কারোর সাথে খারাপ কিছু তো করনি, তাহলে সমস্যা কি? ভেবো না এটা নিয়ে কিছু বলবো। তুমি শুধু রাজি হয়ে যাও। আমায় একটু ভাবার জন্য সময় দেন। কেননা আমার আর ইচ্ছা নিয়ে সংসার জীবনে জড়ানোর জন্য। এই বয়সে অনেক তিক্ত অভিজ্ঞতা জীবনটাকে বিষাদে পরিণত করে দিয়েছে। বুঝতে পারছি, কিন্তু তোমার যতটুকু সময় লেগে নাও। আর তোমার মা বাবার ফোন নাম্বার দিও। তোমার হয়তো স্কুলের দেরি হয়ে যাচ্ছে।
আজ আসি অন্য একদিন আসবো। আচ্ছা আন্টি। ঈশান তার মাকে নিয়ে চলে গেল। তাজরিন ভাবতে লাগলো, এটা তো মহা ঝামেলায় পড়ে গেলাম। হঠাৎ মনে পড়ে গেল, প্রথম দিন ঈশান এই বাড়ির সামনে দাঁড়িয়ে ছিল আর হৃদিতার ব্যাপারে কথা বলছিল। আজ তার মাও একই কথা বলল। তার মানে কি হৃদিতার সাথে ওর প্রেমের সম্পর্ক ছিল? হৃদিতা কেনই বা আত্মহত্যা করলো? সব জানতে হবে। স্কুল থেকে ফেরার পথে ঈশানের সাথে তাজরিনের দেখা হলো। দুইজন পাশাপাশি হাঁটছে, কেউ কারোর সাথে কথা বলছে না। হঠাৎ ঈশান বলে উঠল, আপনার ডিভোর্সের কারণ কি? যদি কিছু মনে না করেন তো বলতে পারেন। তাজরিন একটু চুপ থেকে বেশ সংক্ষিপ্ত আকারে সবটা বলল। সব শুনে ঈশান বলল, চলুন না একটু কফি শপে গিয়ে বসি। তাজরিন একবার ভাবলো না বলে দিবে, কিন্তু পরে আবার মনে হলো যাই ওর সাথে। মুখোমুখি হয়ে দুইজন বসে আছে। নীরবতা ভেঙে ঈশান বলল, প্রতিটি মানুষের জীবনে ভালোবাসা প্রয়োজন। আমি এক সময় কাউকে ভালোবেসেছি কিন্তু পাইনি। আপনার অবস্থা ঠিক একই রকম। আপনি কি জানেন একটি ভেঙে যাওয়া মনকে কিভাবে জোড়া লাগানো যায়? না তো। একটি ভেঙে যাওয়া মনকে একটি ভেঙে যাওয়া হৃদয়ে জোড়া লাগাতে পারে। আমি চাই কেউ একজন আমায় এক বুক উজাড় করে ভালোবাসুক। তাকে আমি এক সমুদ্র ভালোবাসায় ভরিয়ে দিব। দেখেন আবার সমুদ্রে ডুবে দিন না যেন। তাজরিনের কথা শুনে ঈশান হেসে ফেলল। এজন্য আপনাকে আমার এত ভালো লেগেছে। আপনার চেহারা দেখে মনে হয় যে আপনি খুব রাগী ও গম্ভীর স্বভাবের মেয়ে। কিন্তু আমার মনে হয়েছে পরিস্থিতি আপনার ফেসে এই রূপ এনে দিয়েছে। বাহ, ভালোই চিনে ফেলেছেন দেখছি। তাই এভাবে কতজন মেয়ের ওপর এক্সপেরিমেন্ট করেছেন? ঈশান মুচকি এসে জবাব দিল, মানুষ যাকে হৃদয়ের গভীর থেকে অনুভব করে, তাকে দেখলে সবটা ঠিক বুঝতে পারে। হুম। হৃদিতার সাথে কতদিনের সম্পর্ক ছিল? ঈশান মুচকি এসে বলল, একতরফা ভালোবেসেছি। আমার এখনো মনে হয় ওর মৃত্যুর পিছনে ওর বয়ফ্রেন্ড রয়েছে। এমন মনে হওয়ার কারণ কি? জানি না। বেশ কিছু সময় দুইজনে একসাথে কাটায়। তাজরিন ভাবে আজ যেভাবেই হোক হৃদিতার থেকে সত্যি ঘটনা জানবে। বাড়ির ভিতর ঢুকতেই দেখলো হৃদিতা চুপ করে দাঁড়িয়ে আছে। সে জিজ্ঞেস করল, আজ বাসায় ফিরতে দেরি হলো যে? তাজরিনের ঈশানের ব্যাপারে সব বলল। সব শুনে সে ম্লান হেসে বলল, আমি যদি তার প্রস্তাবে রাজি হতাম তাহলে হয়তো তোমার জায়গায় আমি থাকতাম আর আমার মরতে হতো না। তোমার মৃত্যুর কারণ কি? সোহেল। নামটা শুনে তাজরিনের ভিতর কেমন যেন হয়ে ওঠে। কারণ এটা তো তার প্রাক্তন স্বামীর নাম। তখন ভাবে হতে পারে এটা অন্য কেউ। তাজরিন জিজ্ঞেস করে, এটা কে? আমার বয়ফ্রেন্ড। সব বলো তো আমায়। চাকরি করার কারণে মা বাবা সব সময় বাড়ির বাইরে থাকতো। বাসায় একা থাকতাম। ভাইয়াও অন্য শহরে থাকতো। একা থাকতে থাকতে কেমন যেন মানসিকভাবে ভেঙে পড়ছিলাম। এমন সময় আমার একাকী জীবনে সোহেলের আগমন ঘটল। সে আমায় দেখে কিভাবে যেন বুঝতে পারতো আমি নিঃসঙ্গতায় সময় পার করছি। সে আমার এই দুর্বলতার সুযোগ নিয়ে ভাব জমালো। আমায় সময় দিত, কেয়ার করত, যা আমায় তার প্রতি দুর্বল হতে বাধ্য করে। আমি তাকে খুব ভালোবেসে ফেলি। কিন্তু ওর মনে যে খারাপ উদ্দেশ্য ছিল তা আমি কখনোই বুঝতে পারিনি। তো একদিন প্রচুর বৃষ্টি হচ্ছিল। ঠিক সেদিন আমায় ঈশান প্রপোজ করে। তাকে আমি ফিরিয়ে দিই। হয়তো ঈশান সেদিন অনেক কষ্ট পেয়েছিল। তাই আমার জীবনে এমন অন্ধকার নেমে আসে। এতটুকু বলে হৃদিতা থামল। তাজরিন বলল, এরপর কি হলো? আসলে সেদিন বৃষ্টি হচ্ছিল বলে আমাদের প্ল্যান ছিল বৃষ্টিতে ভিজতে ভিজতে ঘুরে বেড়ানো। তো আমি সোহেলের সাথে দেখা করলাম। দুইজন হাঁটতে হাঁটতে অনেক দূর গেলাম। ঠিক সে মুহূর্তে বার্ফ পড়তে শুরু করে। তখন আমরা ভয়ে একটি পরিত্যক্ত বাড়িতে আশ্রয় নিই। আশেপাশে কোনো জনমানব ছিল না।
আর সেদিনই সে আমার সবচেয়ে বড় সম্পদ লুটে নেয়। তাজরিন চুপ করে আছে, মনে মনে ভাবছে, পুরুষ মানুষ এমন কেন? একটু সুযোগ পেলেই নারীর উপর ঝাঁপিয়ে পড়তে হবে। তার কেন নারীর জন্য ভয়ের কারণ হবে? ইচ্ছা করলে তো একজন নারীর ঢাল হয়েও থাকতে পারে। যদিও হৃদিতার উচিত হয়নি ওর সাথে একা একটি নির্জন জায়গায় অবস্থান করা, কারণ এমন জায়গা ও পরিবেশ পেলে 99% মানুষ এসব অপকর্মে লিপ্ত হবে। হৃদিতা চুপ করে আছে। তাজরিন দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তুমি সেখান থেকে পালিয়ে এলে না কেন? তার শক্তির সাথে পেরে ওঠেনি এজন্য তুমি আত্মহত্যা করেছিলে? না, সে তো আমার সাথে এটা করার পর মাফ চায়, কান্নাকাটি করে। তখন ভাবি সে ভুল বুঝতে পেরেছে, কিন্তু না, সে আবার এই কাজ করার জন্য জোরাজুরি করে। আমি রাজি হই না। তখন আমার পা চেপে ধরে বলে, সে আমাকে ছাড়া বিয়ে আর কাউকে করবে না। তাই আমি রাজি হয়ে যাই, যা ছিল আমার জীবনের করা বড় ভুল। সোহেল তার বন্ধুর সাহায্য ঘরে একটি ক্যামেরা সেট আপ করে রাখে, আমাদের পুরো মুহূর্তের ভিডিও রেকর্ড করে। এরপর থেকে শুরু ব্ল্যাকমেইল। আমি বুঝতে পারি জীবনে কত বড় ভুল করেছি। দিন দিন আমি তার চাহিদা মেটানোর বস্তুতে পরিণত হয়েছিলাম। এক সময় দেখলাম সে আর আমায় আগের মতো ভালোবাসে না, কেয়ার করে না, সব সময় ইগনোর করে। তখন জানালো তার জীবনে নাকি অন্য কেউ চলে এসেছে, আর সে তার কাছে একেবারে চলে যাবে। ওই মুহূর্তে আমার কি করা উচিত তা জানা ছিল না। দিনে দিনে ডিপ্রেশনে পড়ে যাচ্ছিলাম। তখন ভাবলাম, একমাত্র ঈশান হয়তো আমায় এই মুহূর্তে সাহায্য করতে পারে। কিন্তু ওর সামনে যাওয়ার মতো মুখ আমার ছিল না। বাধ্য হয়ে আত্মহত্যার পথ বেছে নিই। তখন থেকে আমি এই বাড়িতে পড়ে আছি। আমার মা তখন তার ভুল বুঝতে পারে, কিন্তু তিনি জানেন না আমার সাথে এসব ঘটেছে। কিন্তু যতক্ষণ না তার শাস্তি হবে ততক্ষণ আমার মুক্তি হবে না। তুমি কি পারবে আমার হয়ে তাকে শাস্তি দিতে? তাজরিন দৃঢ় বিশ্বাসের সাথে জবাব দিল, হ্যাঁ পারবো, কিন্তু তাকে তো আমি চিনি না। সমস্যা নেই, তুমি উপরে স্টোর রুমে যাবে, সেখানে একটু পুরনো আলমারির মধ্যে একটি লাল রঙের ডায়েরি পাবে। সেটার ভিতরে ওর ছবি রয়েছে। তাজরিন নিদিতার বলার কথা মতো স্টোর রুমের কাছে গেল, কিন্তু সেটা তালা দেওয়া। সে অনেক কষ্টে তালা খুলে সে ডায়েরি বের করে আনলো। ডায়েরি খুলতেই ভিতর থেকে একটি ছবি ও মেমোরি কার্ড পড়ে গেল। তাজরিন মেমোরি কার্ড নিয়ে ভাবতে লাগলো, এটা কিসের? এই বলে সে ছবি তুলে নিল। ছবি উল্টিয়ে দেখতেই চোখ কপালে উঠল, কারণ এই ছেলে আর কেউ নয়, সে হলো তাজরিনের প্রাক্তন স্বামী। তাহলে সোহেল আরও একজনের জীবন নষ্ট করেছে। তাজরিনের রাগে থর থর করে কাঁপতে লাগলো। এমন সময় হৃদিতা এসে বলল, কি হলো, চুপ করে কেন? যে তোমার এত বড় সর্বনাশ করেছে সে আমার প্রাক্তন স্বামী। হৃদিতার চোখ যেন এক মুহূর্তে বিস্ফোরিত হয়ে গেল। হয়তো সে এমন কিছু আশা করেনি। হৃদিতা বলল, এখন কি করবে? এবার ওর জীবনে যে আছে তাকে তাড়াতে হবে। এটা করলে ওর শাস্তি কি করে পাবে? বর্তমানে যে সোহেলের স্ত্রী, সে তার বড়লোক বাবার একমাত্র মেয়ে। টাকার লোভে সে তাকে বিয়ে করেছে। শুনেছি মেয়েটির সাথে আগে প্রেম ছিল, কিন্তু তার বাবা তাকে অন্য কারোর সাথে বিয়ে দেয়। কিন্তু হঠাৎ তার স্বামী মারা গেলে সোহেল তাকে বিয়ে করার জন্য রাজি হয়। তাই সহজে ওর বাবা রাজি হয়েছে। এখন ওদের পুরো ব্যবসার ভার সোহেলের ওপর। মাঝখানে শুধু আমার জীবনে দাগ পড়ে গেল। মন খারাপ করো না, ওই মেমোরিতে আমাদের সেই ভিডিও আছে, যেটা তার স্ত্রীর কাছে গেলে মনে হয় না তাকে ছেড়ে দিবে। আগে দেখি। তাজরিন সেই মেমোরি ফোনে ঢুকিয়ে দেখলো ওই একটি ভিডিও রয়েছে। সে আর এক মুহূর্ত দেরি না করে ঈশানকে সব ঘটনা খুলে বলল। সব শুনে ঈশান বলল, আমি জানতাম এমন কিছু রহস্য রয়েছে, শুধু কোনো প্রমাণ পাচ্ছিলাম না। কিন্তু তুমি এত কিছু জানলে কি করে? এসব পরে বলবো, তুমি আগে এটি কুরিয়ার করে পাঠিয়ে দাও। ঠিক আছে।
ঈশান একটি খামে করে সোহেলের বর্তমান স্ত্রী অনিতার ঠিকানায় সেটি পাঠিয়ে দিল। এখন শুধু অপেক্ষার পালা। অনিতা নিজের রুমে বসে আছে, এমন কাজের বুয়া একটি খাম হাতে ওর সামনে এসে বলল, আপা এটা আপনার জন্য কে যেন পাঠিয়েছে। কে পাঠালো? জানি না। অনিতা অবাক হয়ে খাম খুলে একটি মেমোরি ও ছোট্ট চিরকুট পেল। তাতে লেখা, আমি সোহেলের প্রাক্তন স্ত্রী। তোমার কারণে আমার সংসার নষ্ট হয়ে গেছে। এ বাড়িতে দেখার পর তুমি তাকে নিয়ে থাকতে পারবে তো? অনিতা বুঝতে পারল বেশ বড়সড় ঝামেলা আছে। সে মেমোরি চালু করে সোহেলকে হৃদিতার সাথে ঘনিষ্ঠ অবস্থায় দেখে থপ করে মাটিতে বসে পড়ল। সে কথা বলার শক্তি হারিয়ে ফেলেছে। সোহেল বলেছিল তার স্ত্রী কখনো মা হতে পারবে না, তাই ছেড়ে দিয়েছে। তাই অনিতা নিজেই তার স্ত্রীকে ডিভোর্স দিতে বলে। কিন্তু এখন ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। চিরকুটে তাজরিন ওর নাম্বার দিয়েছিল। অনিতা ফোনে তাজরিনের সাথে কথা বলে সবটা জানতে পারে। সে সোহেলকে তাড়াতাড়ি ফোন করে। সোহেল বাসায় এলে অনিতা ভিডিও দেখায়। এতে তো সে একদম হতবাক হয়ে যায়। সে এখনো বুঝতে পারছে না এতদিন আগের ভিডিও ক্লিপ কিভাবে অনিতা হাতে পেল। তাজরিনই বা সেটি পেল কোথা থেকে? অনিতা রেগে গিয়ে বলে, তোর প্রাক্তন কি আদৌ মা হতে পারবে না, নাকি মিথ্যা বলেছিস সব? সোহেল কোনো জবাব দিচ্ছে না। অনিতা আবার বলল, এখন মনে হচ্ছে আমি আসলে ভুল মানুষকে বেছে নিয়েছি। আর যাই হোক, তোর সাথে থাকা এক মুহূর্ত পসিবল না। আমায় মাফ করে দাও, আর কখনো এমন করব না। তুই ভালোবাসার নামে একটা মেয়ের জীবন শেষ করেছিস, মিথ্যা বলে একটা মেয়ের সুন্দর জীবনে অন্ধকারের ছায়া ফেলেছিস। তোর সাথে আর এক মুহূর্ত থাকা সম্ভব না। বেরিয়ে যা আমার বাড়ি থেকে। সোহেল অনেক অনুনয় বিনয় করতে থাকে, কিন্তু অনিতা শোনে না। সোহেল চলে যাওয়ার পর অনিতা আফসোস করতে থাকে এই ভেবে যে সে যদি সোহেলকে দিয়ে তাজরিনের ডিভোর্স না করাতো তাহলে হয়তো জীবনটা এমন হতো না। নিজের সুখের কথা ভাবতে গিয়ে সারা জীবনের জন্য ওর সংসার জীবনের সুখটাই শেষ হয়ে গেল। সোহেল রাস্তা দিয়ে হাঁটছে আর ভাবছে, তাজরিন তার জীবনে এত বড় ক্ষতি করলো, এর প্রতিশোধ সে নিবেই। ঈশান তাজরিনের বাড়ি হতে বেশ কিছুটা দূরে দাঁড়িয়ে আছে। তাজরিন ভিতরে না যাওয়া অবধি সেখানে সে অপেক্ষা করে। সে ভিতরে গেলে ঈশান চলে যাবে এমন সময় দেখে এক লোক তাজরিনের বাড়ির কলিং বেলের সুইচ চিপছে। সে অবাক হয়ে সেখানে দাঁড়ায়। লোকটির হাতে চাকুর মতো কিছু একটা। এটা দেখে ঈশান দ্রুত পায়ে বাড়ির দিকে আসতে থাকে। এমন সময় দরজা খুলে তাজরিন সোহেলকে দেখতে পায়। সে কিছু বুঝে ওঠার আগে সোহেল তার পেটে চাকু ঢুকিয়ে দেয়। ঠিক সেই মুহূর্তে ঈশান এসে সোহেলকে জোরে ধাক্কা মারলে সে মাটিতে পড়ে যায়। তাজরিন পেট ধরে কাঁদতে থাকে। পেট থেকে রক্ত বের হচ্ছে। সে মাটিতে লুটিয়ে পড়বে, এমন সময় ঈশান দৌড়ে এসে তাজরিনকে ধরে ফেলে। এই সুযোগে সোহেল ঈশানকে মারতে যাবে, তখনই সেখানে হৃদিতাকে দেখে থমকে যায়। বেশ কয়েক বছর আগে মারা যাওয়া হৃদিতাকে দেখে সোহেল অনেকটা ঘাবড়ে যায়। হৃদিতা বলে, আজ আর তুই বাঁচতে পারবি না। এতদিন তোর অপেক্ষায় ছিলাম। সোহেল কোনো কিছু না ভেবে দৌড়াতে থাকে। সে যেদিকে যায় সেখানে ওর সামনে হৃদিতা চলে আসছে। এক সময় দৌড়ে স্টেশনে চলে আসে এবং রেল লাইনের ওপর দিয়ে দৌড়াতে শুরু করে। ঠিক সেই মুহূর্তে ওর পা লাইনের সাথে আটকে যায়। অনেক চেষ্টা করে ছাড়াতে পারে না। হৃদিতার সামনে এসে দাঁড়ায়। বেশ ভারাক্রান্ত হৃদয় বলে, তোমার ভালোবাসাটাই কি অপরাধ ছিল? প্লিজ ছেড়ে দাও আমায়। সামনে ট্রেন আসছে। সে তোমাকে নিতেই আসে। সেদিন তুমি আমায় ছাড়োনি, আর আজ আমি তোমায়। সোহেল ভয়ে চিৎকার করে থাকে। ট্রেন খুব কাছে চলে এসেছে। এমন সময় তার পা ছেড়ে যায়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ট্রেন ওকে পিষ্ট করে চলে যায়। তাজরিন হাসপাতালের বেডে শুয়ে আছে। পাশে তাজরিনের মা বাবা ও ঈশানের মাও রয়েছে। ঈশান তাজরিনকে হাসপাতালে এনে ওর মা বাবাকে খবর দিয়েছিল। ঈশান পুলিশের কাছে রিপোর্ট করতে চেয়েছিল, কিন্তু তাজরিন নিষেধ করে। কারণ সে জানে ওর শাস্তি এবার ঠিক পাবে। এদিকে ঈশানের মা খুব জোর দিয়ে তাজরিনের মা বাবাকে বলে তাজরিনকে ঈশানের হাতে তুলে দিতে। তারা তখন তাজরিনের মতের অপেক্ষা করে।
অনেক ভেবেচিন্তে অবশেষে তাজরিন বিয়েতে রাজি হয়। তাজরিন বাড়ির ছাদে দাঁড়িয়ে আছে। হৃদিতা সেখানে বসে আছে, যেখানে থেকে নিচে পড়ে গিয়েছিল। হৃদিতা আজ অনেক খুশি। আজ থেকে সে মুক্ত। হৃদিতা বলে, ধন্যবাদ বোন। তোমার কারণে আজ আমি মুক্ত হতে পেরেছি। কিন্তু ওই ভিডিও পেয়েছিলে কিভাবে? মেমোরি খুলে নিয়েছিলাম। ভেবেছিলাম সে যদি আমায় বিয়ে না করে অন্য কাউকে করে তাহলে এই ভিডিও দিয়ে ব্ল্যাকমেইল করে তার সংসার ভাঙবো। পরে দেখলাম এতে আমার মান সম্মান চলে যাবে। তাই নিজেকে শেষ করলাম। তবে তোমার ইচ্ছা আজ পূর্ণ হলো। বিশ্বাস ছিল তো? যাই হোক, ভালো থেকো। বিদায়। খুব মিস করবো তোমায়। আমিও। হৃদিতা মুচকি হেসে অদৃশ্য হয়ে গেল। বাইরে ফুল হাতে ঈশান তাজরিনের জন্য অপেক্ষা করছে। এরপর দুইজন একসাথে হাঁটতে বের হলো। আজ প্রচন্ড শীত। এমন শীতে চা কফির আড্ডা দারুণ জমে। এই আড্ডাতে না নতুন জীবনের সূচনা শুরু হোক। সমাপ্ত।